আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো, নিরাপদে আছো। আমরা জানি বিশ্বব্যাপী এখন কোভিড-19 এর সংক্রমণ চলছে। কোভিড-19 এই সংক্রমণের সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই বন্ধ আছে, কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়া যাতে ক্ষতি না হয় সেজন্য সংসদ টেলিভিশনে নিয়মিত তাদের ক্লাস কার্যক্রম চালু হচ্ছে। তোমরা নিয়মিত সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই ক্লাসের যে সকল বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে সেইগুলো অবশ্যই করে রাখবে। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। অত্র প্রতিষ্ঠানের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। সেই লাইভ পেজে অত্র প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষক মণ্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর ক্লাস দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি আজ নবম দশম শ্রেণীর সমাসের তৃতীয় পর্ব নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা সমাসের তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস শেষ করব। তা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে তৎপুরুষ সমাস কাকে বলে। যে সমাসে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তাকে তৎপুরুষ সমাস বলে। এখন আসো তৎপুরুষ সমাসের জন্য আমাদের কি শিখতে হবে? আমাদেরকে বিভক্তি শিখতে হবে, কারণ বিভক্তি যদি না শিখি তাহলে বিভক্তি যে লোপ পাবে সেটা আমরা কি করে জানবো, তাই না? আর বিভক্তি শেখাটা কিন্তু খুব কঠিন তেমন কিছু একটা নয়। আমরা বিভক্তি শিখব। যেমন দেখো, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। এখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, আর চতুর্থী হচ্ছে কে জন্যে নিমিত্তে। প্রথমে কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় যে স্যার দ্বিতীয়তেও কে আছে, চতুর্থীতেও কে আছে, তাহলে কোনটা বুঝবো আমরা দ্বিতীয় আর কোনটা চতুর্থী? এখানে একটা কথা মনে রাখবে, যদি কে দিয়ে থাকে এবং সেটা যদি নিঃস্বার্থ কিছু হয় তাহলে সেটা চতুর্থী, আর যদি সেখানে স্বার্থ থাকে তাহলে সেটা দ্বিতীয়। যেমন রথকে দেখা, রথ দেখা, ঠিক আছে? এখানে তুমি রথকে দেখার জন্য গিয়েছো, তোমার একটা স্বার্থ আছে। গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তুমি এখানে তুমি তোমার শিক্ষককে যে সম্মান করছো সেখানে তোমার কোনো স্বার্থ নেই, তাহলে স্বার্থহীন ছাড়া যেটা সেটা হচ্ছে চতুর্থী, আর স্বার্থ থাকলে সেটা হচ্ছে দ্বিতীয়। তারপরে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে, ষষ্ঠী দুইটা র এর, সপ্তমী হচ্ছে এ, 29 তে। তাহলে আমরা বিভক্তিগুলো জেনে গেলাম। এখন আমরা যদি দেখি যে কোনো সমাসে বিভক্তি লোপ পেয়েছে এবং যেই বিভক্তিটা লোপ পাবে সেই বিভক্তির নামেই পরপদের অর্থ প্রাধান্য পালে সেটাই সেই তৎপুরুষ সমাস। যেমন যদি আমরা দেখি তৃতীয়া বিভক্তি লোপ পেয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে তাহলে সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস। যদি আমরা দেখি সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, ঠিক আছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে তাহলে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমাকে জাস্ট কি করতে হচ্ছে, আমাকে বিভক্তিগুলো মনে রাখতে হবে যে দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, তারপরে চতুর্থী হচ্ছে হতে, হইতে থেকে চেয়ে, পঞ্চমীটা হচ্ছে তোমার চতুর্থী হচ্ছে কে এর জন্য নিমিত্তে, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ, 29 তে। এই কয়টা মনে রাখলে যদি এগুলো লোপ পায় তাহলে সেই হিসেবে সেই বিভক্তি তৎপুরুষ সমাস হবে। তাহলে চলো সবাই লিখো। প্রথমটা দেখো, প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাস কে রে, রথকে দেখা, সমান সমান কি রথ দেখা। এখানে কোন বিভক্তিটা লোপ পেয়েছে? কে বিভক্তি। এখন কে তো দ্বিতীয়তেও আছে, চতুর্থী আছে, আমি কি রথ দেখতে যাচ্ছি, আমি রথ দেখার জন্য, এখানে আমার নিঃস্বার্থের কিছু নেই, স্বার্থ আছে, আমি দেখতে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে তৃতীয় দেখো, দ্বারা দিয়ে কর্তৃক, মন দিয়ে গড়া, মন গড়া। এখানে দিয়ে বিভক্তিটা সম্পূর্ণ লোপ পেয়ে গেছে এবং দিয়ে হচ্ছে তৃতীয়া বিভক্তি, তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। চতুর্থী কে জন্য নিমিত্তে, গুরুকে ভক্তি ইকুয়াল টু গুরু ভক্তি। এখানে কে আছে এবং গুরুকে তুমি নিঃস্বার্থভাবে ভক্তি জানাচ্ছ, তাহলে এটা চতুর্থী। পঞ্চমীটা দেখো, হতে থেকে চেয়ে, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। এখানে হতে বিভক্তিটা সম্পূর্ণরূপে বাদ হয়ে গেছে, তাহলে যেহেতু হতে পঞ্চমী বিভক্তি তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। পরবর্তীটা দেখো, মামার বাড়ি, এখানে র বিভক্তি, র হচ্ছে ষষ্ঠী,
র বিভক্তি সম্পূর্ণ বাদ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে এই ২৯তে দিবানিদ্রা, এখানে ২৯টা বিভক্তিটা বাদ হয়ে গেছে, দিবানিদ্রা, তাহলে ২৯ যেহেতু সপ্তমী বিভক্তি, তাহলে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। তা আশা করি তোমরা বিভক্তি হিসেবে যেই সমাসগুলো নির্ণয় করা সেটা তোমরা সহজেই পাবে। এটার জন্য তোমাকে অবশ্যই বিভক্তিগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। এরপরও সমাস, তৎপুরুষ সমাস কিন্তু ৯ প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? এটা হচ্ছে ৯ প্রকার। তাহলে এখানে কয়টা গেল? এখানে গেল ৬টা, আরো ৩টা থাকে না? হ্যাঁ, পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। নৈয় তৎপুরুষ সমাসটা হচ্ছে যে সমাসের প্রথমে স্বরেয় স্বরেয়া না অনা বসবে, অর্থাৎ নাবাচক অব্যয় পূর্বে বসবে। যে সমাসে নাবাচক অব্যয় পূর্বে বসবে সেটাই হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। যেমন দেখো অজানা, এখানে অ আছে, নাবাচক অব্যয়, অনাচার, নাতি আছে, অর্থাৎ তুমি যদি দেখো প্রথমে অ আ না অনা বসে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। এরপর আসো যেটাই তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসটা আমরা একটু ব্যতিক্রম ভাবে শিখি। উপপদ তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যটা থাকবে এক কথায় প্রকাশ, যেটা শেষে যে বা যা থাকবে। যেমন পকেট মারে যে, পকেট মারে, জলে চরে যা, জলচর, পঙ্কে জন্মে যা, পঙ্কজ। অর্থাৎ যেটির ব্যাস বাক্য শেষে যে বা যা থাকবে এবং ব্যাস বাক্য এক কথায় প্রকাশ হবে সেটি হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। এখানে দেখো যে সমাসে ব্যাস বাক্যটা এক কথায় প্রকাশ থাকবে এবং যেটা শেষে যা বা যে থাকবে সেটাই হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। জলে চলে যা, জলচর, এটা শেষে যে আছে এবং জলচরে যেটা আমরা এক কথায় প্রকাশে করেছি। পঙ্কে জন্মে যা, পকেট মারে যে, পকেট মারে। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে অলুক। অলুকটা শব্দটা আমরা আগেও দেখেছি। অলুক মানে হচ্ছে বিভক্তি থাকবে। আমরা তো এগুলোতে সবগুলো পড়লাম বিভক্তি বাদ যাবে, কিন্তু যেটার মধ্যে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। যেমন দেখো সোনার বাংলা, এখানে র ষষ্ঠী বিভক্তিটা কিন্তু আছে, আমি কিন্তু এটাকে বাদ দিইনি। সোনার বাংলা যদি বাদ যেত তাহলে এটা হতো ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেহেতু বাদ যায়নি রটা, তাহলে এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এবং দেখো সোনার বাংলা বলতে আমরা পূর্বপদ সোনা, আমরা কিন্তু স্বর্ণকে বুঝি না, বাংলা, বাংলাদেশকে বুঝি, একটা দেশকে বুঝি। সোনার বাংলা দ্বারা একটা দেশকে বুঝে, তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং বিভক্তিও কি হয়নি, লোপ পায়নি। যদি বিভক্তি বাদ না যায় অর্থাৎ বিভক্তি থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাহলে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তা আশা করি তোমরা তৎপুরুষ সমাসটা সম্পর্কে জানতে পেরেছো। এবার আমাদের আর ছোট দুইটা সমাস আছে, সেটা হচ্ছে দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। চলো দ্বিগু সমাসে যাই। তোমরা সবাই এটা খাতায় তুলে নাও। সবার নিশ্চয়ই তোমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে নিতে পারবা, তাই আমি মুছে দিচ্ছি। এবার আমরা যাব দ্বিগু সমাসে। দ্বিগু সমাস আমরা আগের ভিডিওতে শেষ করেছিলাম, সহজভাবে বলেছি, অর্থাৎ যেই সমাসে প্রথমে সংখ্যা থাকবে, যে সমাসে পূর্বপদে কি থাকবে, সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে কি দ্বিগু সমাস। যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং কি হবে, পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে কি দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা কিন্তু কিছু মিলন ঘটায় দেয়, অর্থাৎ সমাহার বা মিলন। এটা চেনার উপায় হচ্ছে এটা ব্যাস বাক্যে সমাহার কথাটা বেশি থাকে। যেমন দেখো চৌরাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার ইকুয়াল টু চৌরাস্তা। তাহলে এখানে দেখো চৌ মানে চার, চারটা রাস্তার সমাহার ইকুয়াল টু চৌরাস্তা। চার রাস্তার সমাহারকে আমরা কি বলি,
চৌরাস্তা। এখানে চৌরাস্তা বা চারটা রাস্তা দ্বারা কিন্তু আলটিমেটলি রাস্তা কি বোঝাচ্ছে, সংখ্যাটাকে বোঝাচ্ছে না যে চারটা। মূলত আমরা রাস্তা কি বুঝি, চৌরাস্তা দ্বারা আমরা মূলত কোনো একটা কি বুঝি, রাস্তাকে বুঝি। তাহলে যদি সংখ্যা থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটাকে বলবো আমরা দ্বিগু সমাস। কিন্তু যদি সংখ্যা থাকে কিন্তু পরপদের অর্থ যদি প্রাধান্য না পায় তাহলে কিন্তু সেটা দ্বিগু সমাস হবে না। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, চৌচালার সমাহার। সমাহার দেখলেই যে থাকবে এরকম না, সেটাই যে দ্বিগু সমাস হবে তাও না। ইকুয়াল টু চৌচালা, পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে। চৌচালার সমাহার ইকুয়াল টু চৌচালা, এটা কিন্তু দ্বিগু সমাস না। কেন? দেখো এখানে চারটা চালের সমাহার চৌচালা। আমরা কিন্তু কাউকে বলি না যে আমার চারটা চালা আছে। চৌচালা বলতে আমরা কিন্তু একটা ঘরকে বুঝি। চৌচালা দ্বারা আমরা কি বুঝি? ঘর। অর্থাৎ আমরা কিন্তু বলি যে দেখো বন্ধু আমি একটা নতুন চৌচালা বানাইছি, এটা বলি? এটা কিন্তু বলি না। আমরা কি বলি? যে আমি নতুন একটা ঘর বানিয়েছি বা চৌচালার একটা ঘর বানিয়েছি, আমরা কিন্তু সেটা বলি। তাহলে যেমন এটা কিন্তু পূর্বপদের অর্থ পরপদের অর্থ প্রাধান্য পায়নি, এটা একটা নতুন অর্থ প্রকাশ করছে, এটা হবে বহুব্রীহি সমাস। আর যদি সংখ্যা থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হবে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীহির একটা ঝামেলা হয়ে যায়। তোমরা জাস্ট মাথায় রাখবা যে সংখ্যা থাকলেই হবে না, যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা দ্বিগু সমাস। আর যদি পরপদের অর্থ প্রাধান্য না পায়, নতুন অর্থ প্রকাশ পায় সংখ্যা থাকা সত্ত্বেও, তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। আমি এর পরের যে ভিডিওটা সেটা শুধু বহুব্রীহি সমাসকে নিয়ে করব, তখন বহুব্রীহি সমাসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দ্বিগু সমাস আবারও বলছি, যেখানে সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে সেটাকে বলা হবে কি? দ্বিগু সমাস। আমরা আরেকটা দেখি, শত অব্দের সমাহার সমান সমান শতাব্দী। তোমরা বলো তো এটা কি দ্বিগু সমাস নাকি এটা সংখ্যাবাচক বহুব্রীহি? চলো আমরা একটু ভাবি। সংখ্যা আছে, এখন আমরা দেখব যে যদি পরপদের অর্থটা প্রাধান্য পায় তাহলে সেটা দ্বিগু সমাস। আর যদি পরপদের অর্থ না পেয়ে নতুন কিছু বোঝায় তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। এখানে শত মানে 100, অব্দ মানে সাল, তো শতাব্দী দ্বারা আমরা 100 বছরকে বুঝি না? তাহলে কি পরপদের অর্থ অব্দের অর্থ প্রাধান্য পাইছে না? হ্যাঁ, যেহেতু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং সংখ্যা আছে তাহলে এটা দ্বিগু সমাস। আর যদি পরপদের অর্থ, যেমন চালা, আমরা কিন্তু চালা বলি না, আমরা ঘর বলি, পরপদের অর্থ যদি প্রাধান্য না পায়, নতুন কোনো অর্থ প্রকাশ করে, সংখ্যা থাকলেও, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আশা করি তোমরা দ্বিগু সমাসটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা অব্যয়ীভাব সমাসে যাব। এবার আমরা অব্যয়ীভাব অব্যয়ীভাব সমাসটা আগেও পড়েছিলাম। আমরা বলেছিলাম যে সব সমাস তো খালি পরপদ অর্থ প্রাধান্য পায়, কিন্তু অব্যয়ীভাব একমাত্র সমাস যেটাতে পূর্বপদ প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদে অব্যয়বাচক শব্দ থাকে। যে সমাসটা গঠিত হবে পূর্বপদে সেটাই হচ্ছে কি? অব্যয়ীভাব সমাস। যেমন মনে করো মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত ইকুয়াল টু আমরণ। এখানে চেনার উপায় কি? যেটা অব্যয়ীভাব সমাস। যদি আমাকে মনে করো ব্যাস বাক্য না দিল, শুধু সমাসটা দিল, তখন আমরা দেখব যে মরণ এটা কিন্তু একটা বিশেষ্য, একটা নাম। এটার সাথে কিন্তু এই যে একটা উপসর্গ গঠিত হয়েছে, আ উপসর্গ, ঠিক আছে? অর্থাৎ পূর্বপদে যদি উপসর্গ গঠিত হয় তাহলে যেটা নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু সেটা অন্য কোনো শব্দের সাথে বসে একটা নতুন অর্থ প্রকাশ করতে পারে, তাহলে আমরা বুঝে যাব সেটা হচ্ছে কি? অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? আবার ব্যাস বাক্যের ভিতর যদি আমরা দেখি যে পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের কোনো মূল্য নেই, তাহলেও সেটা
অব্যয়ভাব সমাস। যেমন দেখো মরণ পর্যন্ত আমরণ, আমরণ দ্বারা পর্যন্ত কোনো মূল্য নেই, মরণ কি বোঝাচ্ছে, তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তোমরা তোমাদের বইয়ে এই যে অব্যয়ভাব সমাস 59-69 পৃষ্ঠায় এখানে অব্যয়ভাব সমাস কি কি অর্থে ব্যবহৃত হয়, যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এটা সামীপ, কণ্ঠের এখানে সামীপ উপ কি সামীপ্য বা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে, ক্ষুদ্র অর্থে। এখানে কি কি অর্থে ব্যবহৃত হয়েছে তোমাদের এখানে 15টা দেয়া আছে, এই 15টা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে যদি তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেয় যে নিচের কোনটি অব্যয়ভাব সমাস, তাহলে তুমি বুঝতেই পারবা যে পূর্বপদ যদি প্রাধান্য পায়, উপসর্গযোগে গঠিত থাকে সমাসটা প্রথম পদটা, তাহলে সেটা অব্যয়ভাব সমাস। আর যদি আইডেন্টিফাই না করে তোমাকে যদি বলা হয় কণ্ঠের সমীপে ইকুয়াল টু উপকণ্ঠ, এখানে সামীপ্য কি অর্থে, উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে, সামীপ্য অর্থে, তাহলে তোমাকে অর্থে মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ে যে 15টা দেয়া আছে এই 15টা যদি পড়ো তাহলে তোমাদের সমস্যাটার সমাধান হবে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে লাস্ট সমাসের চতুর্থ পর্ব যেটা বহুব্রীহি সমাস, সেটা নিয়ে আমরা এই টপিক্সটা শেষ করে দিব। সবাই যারা আগের ভিডিওগুলো দেখোনি ভিডিওগুলো দেখবে, আর সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।